হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আজকে আমরা জুন মাস 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে পড়বো, একটু দেখে নেব। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও প্রোভাইড করা হয়নি, প্লাস ক্লাসে জাস্ট যে অ্যাওয়ার্ডসগুলো আছে তার বিভিন্ন সেক্টর, বিভিন্ন ফিল্ড সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আর যে মান্থগুলো পেন্ডিং আছে ভিডিওজের, ফেব্রুয়ারি অবধি তো দেওয়া রয়েছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এই ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, ব্যস্ত থাকার জন্য এগুলো দিতে পারিনি আর কি, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের মান্থলি ভিডিও হিসেবেই দেওয়া হবে, ঠিক আছে। চলো, তো আমরা আজকে জুনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। প্রথমেই বিভিন্ন দিবস সম্পর্কে আমাদের দেখতে হবে। 5ই জুন তোমরা জানো যে বিশ্ব পরিবেশ দিবস, তাই তো? এটা থিমটা খেয়াল রাখবে, এখানে অনেক কিছু রয়েছে, টোটাল পিডিএফটা এখানে অ্যাটাচ করা থাকবে, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অনেক কিছু রয়েছে, আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দেবো, দাগ দিয়ে দেবো, লিখিয়ে দেবো, তোমরা পারলে একটু নোট ডাউন ক্লাস করতে করতে বা পরে কিন্তু লিখে নিও, হ্যাঁ। তো 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 2022-এর রেসপেক্টেড থিম হচ্ছে অনলি ওয়ান আর্থ, ওকে। তার আগে একটা বিষয় বলে দিই যে 5ই জুনের আগে একটা ডেট পড়ে, সেটা কত না 2nd জুন। এই 2nd জুন কি? 2nd জুন 2014-তে তেলেঙ্গানা গঠিত হয়েছিল, তেলেঙ্গানা ফর্মেশন ডে। এই তেলেঙ্গানা রাজ্যকে 2014-তে আমরা তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় পাই। এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, তাই তো? তো এই হায়দ্রাবাদ রিলেটেড একটা অপারেশন আছে, আমি এই ডেজগুলো পড়ে নিয়ে তোমাদের কয়েকটা অপারেশনস বলবো। তো এটা দেখো তোমরা, 5ই জুন হলো। 7ই জুনটা খেয়াল রাখবে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, থিমটাও খেয়াল রাখবে সেফার ফুড বেটার হেলথ। 8ই জুনের ডেটটা খেয়াল রাখবে ওয়ার্ল্ড ওশান ডে, বিশ্ব সমুদ্র দিবস, থিম মনে রাখার দরকার নেই। 12ই জুন হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, চাইল্ড লেবারের আগেনস্টে, শিশু শ্রমের বিরোধী দিবস, ওকে। তোমরা জানো যে আমাদের ভারতীয় সংবিধানে আর্টিকেল 24-এ কি বলা আছে না, 14 বছরের বয়সী কোনো শিশুকে ফ্যাক্টরি, মাইন, বিভিন্ন ধরনের কোনো জায়গাতে কিন্তু শিশু শ্রমিক হিসেবে নিযুক্ত করা যাবে না। তো তার আগেনস্টে প্রহিবিট করা আছে আর কি, এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ হু আর আন্ডার 14 ইয়ার্স। তো আর্টিকেল 24 এটা কিন্তু আমাদের অধিকারটা দিয়েছে, ওকে। সেইরকম কিছু দেখলে সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে। আচ্ছা, নেক্সট এই 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, এটা সেরকম মনে রাখার দরকার নেই। এবারে আমরা চলে যাব ডিরেক্ট 20ই জুন হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে, ওকে। ডেটটা খেয়াল রাখবে, থিমটা মনে রাখার দরকার নেই, 20 জুন ওয়ার্ল্ড রিফিউজি ডে। এবারে আমরা আসছি 21শে জুনে অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনা আছে, যেমন এখানে একটা মেনশন করা আছে আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে, ঠিক আছে। তো এর থিমটা খেয়াল রাখবে যোগা ফর হিউম্যানিটি। তার সাথে তোমরা কি খেয়াল রাখবে এই 21শে জুনই এটা হচ্ছে মিউজিক ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে, ঠিক আছে। আর সামার সলিস্টিক ডে, মানে যেটাকে আমরা উত্তরায়ণ বলি, এই দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তো সামার সলিস্টিক ডে সেটা কিন্তু 21শে জুন, ওকে। জিওগ্রাফির ক্ষেত্রে বলো, স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে বলো, কাজে লাগবে। নেক্সট 23শে জুন অলিম্পিক দিবস, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, থিমটাও তোমরা খেয়াল রাখবে টুগেদার ফর আ পিসফুল ওয়ার্ল্ড, ওকে। এবারে তোমরা ডিরেক্ট চলে যাও 29শে জুন প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী, তোমরা জানো। স্ট্যাটিস্টিক্স ডে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, আমরা এনার সম্পর্কে পড়েছিলাম কোন 5 ইয়ার প্ল্যানিং পড়ার সময়, না 2nd 5 ইয়ার প্ল্যানিং পড়ার সময়, প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেল, ওকে, যাকে ভারতের স্ট্যাটিস্টিক্সের জনক বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। তো ওনার জন্মবার্ষিকী 29শে জুন, সেই উপলক্ষে 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেট করা হয়। আর ওয়ার্ল্ড অ্যাস্ট্রয়েড ডেটা জাস্ট দেখে রেখো 30শে জুন, বাকি দরকার নেই। তো যেগুলো আমি দাগ দিলাম এবং যে বিষয়গুলো বললাম, জিনিসগুলো বললাম, সেগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করো, ওকে। এবারে নিয়োগে যাওয়ার আগে তোমাদের বললাম যে কিছু অপারেশনস তোমাদের বলে দেবো, তো একটু নোট ডাউন করে রাখো এই ব্ল্যাঙ্ক পেজটাতে, ওটা লিখবো। আমি একটু পেজটা জুম করে নিই, হ্যাঁ। প্রথমেই বিভিন্ন অপারেশন, তেলেঙ্গানা বলছিলাম, তেলেঙ্গানার ক্যাপিটাল কি? হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ রিলেটেড অপারেশন হচ্ছে অপারেশন পোলো, তোমরা লিখে রাখো হায়দ্রাবাদ, অপারেশন পোলো দিয়ে হায়দ্রাবাদ। এটা হচ্ছে 1948 সালের ঘটনা। মানে বিষয়টা কি হয়েছিল বলো তো, 1948 সালে এই হায়দ্রাবাদকে অ্যানেক্স করা হয়। আগে কি ছিল,
নিজাম রুলড একটা প্রিন্সলি স্টেট ছিল, তাই তো, নিজামের উপর রুল করতো এবং সেই রাজা দ্বারা পরিচালিত রাজ্য প্রিন্সলি স্টেট ছিল। তো সেটা ভারতীয় মানে ইন্ডিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় 1948 সালে। কোন অপারেশন থ্রু? একটা পুলিশ অ্যাকশন, সেটা হচ্ছে অপারেশন পোলো, সেজন্য খেয়াল রাখবে এটা। নেক্সট একটা অপারেশন বলছি, সেটা হচ্ছে অপারেশন বিজয়। তোমরা অনেকেই জানো, সবাই জানো যে অপারেশন বিজয় কিসের সাথে রিলেটেড না কার্গিল ওয়ার। কার্গিল ওয়ার বিষয়টা কি না ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। এখানে কি বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো এটা হয়েছিল বেসিক্যালি 1999 সালে মে থেকে জুলাই, 3 মাস ধরে হয়েছিল। এবং এর সাথে রিলেটেড একটা কামান আছে, একটা ক্যানন আছে, যেটা আমরা কি বলি বোফোর্স কামান, তাই তো, বোফোর্স ক্যানন। এটা কিন্তু ভারতীয়দের জিততে সাহায্য করেছিল কার্গিল ওয়ারে। আর আমরা কার্গিল বিজয় দিবস কবে জানি? 26শে জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস। আমি জাস্ট বিজয় দিবসটা লিখে রাখছি, ওকে। কার্গিল বিজয় দিবস হচ্ছে 26শে জুলাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকে জানো যে বোফোর্স কামান বা বোফোর্স যে ক্যাননটা, সেটার কেনার জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর আগেনস্টে, ওকে। অনেক কিছু ঘটনা রয়েছে। তাহলে অপারেশন বিজয় হচ্ছে কার্গিল ওয়ারের সাথে রিলেটেড। এবারে আমরা যাচ্ছি অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার, এখানে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, এনার নাম জড়িত রয়েছে। বিষয়টা আমি একটু বলে দিচ্ছি না, প্রথমে লিখে রাখো অমৃতসর। অমৃতসর সালটা হচ্ছে 1984। কি হয়েছিল সেই সময়? অনেকজন জঙ্গি, অনেকজন তাকসাল সেই অমৃতসর টেম্পেলে আশ্রয় নিয়েছে, ঠিক আছে। তো তাদেরকে সেখান থেকে হটানোর জন্য আর্মি মিলিটারি অপারেশন করা হয়, যেটার কোড নেম হচ্ছে ব্লু স্টার, অপারেশন ব্লু স্টার। এবং যেহেতু ওটা শিখদের একটা পবিত্র স্থান, সেই কারণে শিখরা ক্ষুব্ধ হয়ে যায় ইন্দিরা গান্ধীর প্রতি। এবং ইন্দিরা গান্ধীর দেহরক্ষী একজন শিখ ছিলেন, তো তার হাতেই কিন্তু ইন্দিরা গান্ধী মারা যান বা খুন হন। তো এই হচ্ছে বিষয়। এবারে অপারেশন ব্লু স্টার হলো, আমরা আর দুটো অপারেশন সম্পর্কে লিখবো। আমি একটু পেজটা স্ক্রল ডাউন করলাম। লিখে রাখো অপারেশন রাহাত, সেটা হচ্ছে ইয়েমেন। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। অপারেশন রাহাত এটা হচ্ছে ইয়েমেন। ইয়েমেন বলে একটা জায়গা আছে ইয়েমেন ক্রাইসিসের জন্য, সেটাও একটা 2015 সালে হয়েছিল। ভারতের আর্মড ফোর্সেস এখানে সাহায্য করেছিল। এবং তার সাথে তোমরা খেয়াল রাখবে অপারেশন দেবী শক্তি, আফগানিস্তান রিলেটেড অপারেশন, মানে যখন আফগানিস্তানকে তালিবান অ্যাটাক করেছিল সেই সময় ভারতীয়দেরকে বের করে আনা ওই জায়গা থেকে, অপারেশন দেবী শক্তি। তারপর আরও রয়েছে অপারেশন গঙ্গা, যেটা কিনা ইউক্রেন ইনভেশনের সময়, রাশিয়া যখন ইউক্রেনকে অ্যাটাক করে সেই সময় সেখান থেকে ভারতীয়দের বের করে নিয়ে আসা। তো এই অপারেশন রিলেটেড বিভিন্ন বিষয় আমি তোমাদের পরে একটা ক্লাস আরও দিয়ে দেবো, ঠিক আছে, যার মধ্যে অপারেশন শক্তি তোমরা পাবে। অপারেশন শক্তি মানে পোখরান 2 নিউক্লিয়ার টেস্ট, এপিজে আব্দুল কালাম স্যার ছিলেন, ওকে। তো এই সমস্ত কিছু বিষয়। এবারে আমরা নিয়োগ দেখছিলাম, নিয়োগটা দেখে নিই। এখানে তোমরা কি খেয়াল রাখবে নিয়োগের ক্ষেত্রে? প্রথমে যেটা রয়েছে না, ন্যাশনাল অ্যাসেটস রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন নটরাজন সুন্দর, এনার নামটা খেয়াল রাখবে। নেক্সট আমরা ডিরেক্ট চলে যাবো একদম লাস্টের দিকে। দেখো 20তম বর্ষেও ইউনিসেফ, ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। কবে তৈরি হয়েছে? 1946, 11ই ডিসেম্বর, তাই তো। তো এই ইউনিসেফের এখনও অবধি গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কে থাকছেন? সচিন টেন্ডুলকর। ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। এই পেজ থেকে এই অবধি। নেক্সট চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে দেখো এখানে তোমরা একদম এইটাতে চলে আসো, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, যেটাকে আমরা ইংলিশে 5 ইয়ার প্ল্যানিংয়ের সময় পড়ছিলাম কি? এমজি নরেগা অ্যাক্ট, মনরেগা বলছিলাম না, যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। তো ওইটার, ওই অ্যাক্টের মানে ওই স্কিমটার ন্যায়পাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এনজে ওঝা নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। আর এখানে কিছু দরকার নেই। এবারে চলে আসো এখানে এদিকে, যে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আরতি প্রভাকর। জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন আরতি প্রভাকর। এবারে দেখো
পরমেশ্বরন আয়ার নীতি আয়োগের সিইও, ইম্পর্টেন্ট, নীতি আয়োগের সিইও হিসেবে নিযুক্ত হলেন পরমেশ্বরন আয়ার। ঠিক আছে, পরেরটা ইম্পর্টেন্ট, ডিঙ্কর গুপ্তা নিযুক্ত হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নিয়া এর ডিরেক্টর জেনারেল পদে। তারপরে ইম্পর্টেন্ট, আইবি ইন্টারন্যাশনাল ব্যুরো নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? তপন কুমার ডেকা। তারপরেটাও ইম্পর্টেন্ট, এই চারটে জায়গা কিন্তু খেয়াল রাখবে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, ফুল ফর্মটাও ইম্পর্টেন্ট, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? মানে অ্যাকচুয়ালি ছিলেন সামন্ত গোয়েল, তো ওনার যে মেয়াদ সেটা আরও 1 বছর বাড়ানো হলো। ঠিক আছে, তো এই 4 জনের অ্যাপয়েন্টমেন্ট খেয়াল রাখবে। নেক্সট আমরা যাচ্ছি পরের পেজে, দেখো এনার নামটা খেয়াল রাখবে, মোহাম্মদ জালুদ, ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন IWF এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ জালুদ, এনার নামটা খেয়াল রাখবে। এবারে আমরা চলে যাচ্ছি পুরস্কার রিলেটেড ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। ইউনিসেফ ফুল ফর্ম তোমাদের বললাম যে ইউনাইটেড নেশনস চাইল্ড ফান্ড, এর এর দ্বারা ইমিউনাইজেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এর দ্বারা সম্মানিত হলেন কে? আরজে উমর নিশার। ওকে, নেক্সট দেখো ইউএন ওয়ার্ল্ড সামিট বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড কে পেল না? মেঘালয় রাজ্য সরকার। অ্যাকচুয়ালি মেঘালয় রাজ্য সরকার একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা ওই মেঘিয়া নাম, MEGHEA, মেঘা থেকে মেঘিয়া। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি প্ল্যানিং ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। এই প্ল্যানিং ডিপার্টমেন্ট এই প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করবে, যেখানে বিভিন্ন রকমের কিছু কম্পোনেন্ট রয়েছে, গভর্নমেন্ট টু সিটিজেন, গভর্নমেন্ট টু বিজনেস সার্ভিস, বা বলতে পারি গভর্নমেন্ট টু এমপ্লয়ি সার্ভিস, এরকম বেশ কিছু সেক্টরস রয়েছে, বেশ কিছু কম্পোনেন্ট রয়েছে। ওকে, তো মেঘালয় রাজ্য সরকার কিন্তু ইউএন ওয়ার্ল্ড সামিটে বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড জিতেছে। আর তোমাদের জন্য হোম টাস্ক রইল যে মেঘালয়ের চিফ মিনিস্টার এবং গভর্নর কে আছেন, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এই জায়গাতে খেয়াল করবে তোমরা যে HSNC, একদম টপে দেখো, টপ রাইট, HSNC ইউনিভার্সিটির দ্বারা ডিলিট উপাধিতে সম্মানিত হলেন রতন টাটা, এনার নামটা খেয়াল রাখবে। পরেরটা খুব ইম্পর্টেন্ট, মিসেস ইন্ডিয়া 2022-23, মিসেস ইন্ডিয়া 2022, মিস কিন্তু না, মিসেস ইন্ডিয়া 2022-তে শিরোপা জিতলেন কে? সরগম কৌশল। আমরা যেমন শিনি নাম পেয়েছিলাম গতকালে, সেরকম আজকে কে? শিনি শেট্টির নাম আজকে পেয়েছি সরগম কৌশল। ঠিক আছে, মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022-23। ওকে, আচ্ছা নেক্সট, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট 2022-এর তকমা পেল কে? কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু এই তকমাটা পেয়েছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে নোবেল প্রাইজ সম্পর্কে কাল আমরা পড়েছিলাম। নোবেল পিস প্রাইজ একজন পেয়েছেন, দুজন পেয়েছিলেন, তো একজন হচ্ছেন মুরাতভ। ওকে, তো ডিমিট্রি মুরাতভ, ওনার যে নোবেল পিস প্রাইজ সেটাকে $103.5 মিলিয়ন বিক্রি করেছেন। কেন না? ইউক্রেনে যুদ্ধের কারণে, ইউক্রেনে তো ইনভেশন হয়েছিল, সেই যুদ্ধের কারণে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে স্থানচ্যুত শিশুদেরকে সাহায্য করার জন্য কিন্তু উনি এই প্রাইসটা বিক্রি করেছেন এবং ডেডিকেট করেছেন টাকাটা। ঠিক আছে, নেক্সট দেখো মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2022, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2022 শিরোপা জিতলেন কে? খুশি পটেল। ওকে, তো পুরস্কার থেকে এগুলো দেখলেই হবে। আচ্ছা তোমাদের এই রেসপেক্ট একটা বিষয় বলে দিই, যে গতকাল আমরা বিভিন্ন অ্যাওয়ার্ডস তার সেক্টর উইনার সম্পর্কে জানছিলাম, সেখানে একটা বিষয় বলতে আমি বোধহয় ভুলে গেছি, এখনই আমার খেয়াল পড়লো, যে পদ্ম পুরস্কার 2022-এর যে পদ্ম পুরস্কার, সেখানে তো ফুল লিস্টটা দিইনি, কারণ অত তো নাম মনে রাখা সম্ভব নয়। তোমাদের কি বলেছি না, কতজন মানে পদ্মভূষণ কতজন, পদ্মবিভূষণ কতজন, পদ্মশ্রী কতজন পেয়েছেন সেটা খেয়াল রাখবে। তার সাথে কে এবারে পদকটাকে বা প্রাইজটাকে রিফিউজ করেছেন নিতে, তাদের নামটা খেয়াল রাখবে। আমি একবার বলে দিচ্ছি কে। প্রথমত হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, উনি রিফিউজ করেছেন, অনিন্দ্য চ্যাটার্জি রিফিউজ করেছেন, আর সন্ধ্যা মুখোপাধ্যায় রিফিউজ করেছেন। ঠিক আছে, 3 জনের নাম কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, ওকে, এবারে আমরা ইন্ডেক্সে চলে যাই। ইন্ডেক্সে এই পেজে সেরকম কিছু দেখার দরকার নেই, চাইলে এটা দেখে রাখতে পারো যে 2021-22 সালে ভারতের যদি চিনি উৎপাদনকারী শীর্ষ রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, আর সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো এবারে এই পেজে দেখো মুকেশ আম্বানি। এইটা যখন তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু একবার দেখে নেবে যে কে এশিয়ার টপে আছে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে মুকেশ আম্বানি রয়েছে।
আচ্ছা, একটা বিষয় বলে দিই আবার, যে অনেকে জিজ্ঞাসা করো যে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে মনে রাখবো, অত তো মুখস্থ করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে রিভিশনই দিতে হবে, ঠিক আছে? 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর তোমরা রিভিশন দাও, ঠিক আছে? 2 সপ্তাহ 3 সপ্তাহ হলেও হবে, মোটামুটি 1 মাসের মধ্যে 2 বার রিভিশন দেওয়ার চেষ্টা করো, তাহলে ওটা মাথায় রয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ার্স অর্জন করলেন বিরাট কোহলি। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, বুঝতে পারছো, পরীক্ষার প্রসপেক্টে। নেক্সট 2021 গ্লোবাল ইকোনমিক্স ফর এফডিআই তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান 7ম, প্রথমে আমেরিকা, তারপরে রয়েছে চায়না, তারপরে হংকং। তো ভারতের র্যাঙ্কটা খেয়াল রাখবে ওই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এফডিআই এর ক্ষেত্রে ভারত হচ্ছে 7th, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি সৌদি আরবকে অতিক্রম করে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া। ভারতকে তেল সরবরাহ করছে, ওকে, রাশিয়া। আচ্ছা, ভারতের বৃহত্তম ভাঙা চাল আমদানিকারক দেশ, ভাঙা চাল বলতে হাইব্রিড রাইস, ঠিক আছে? এত বাংলায় যেও না, হাইব্রিড রাইস এর আমদানিকারক দেশ হচ্ছে কে? চায়না চাইছে। চায়না কিন্তু অনেক রাইস প্রোডাকশন করে, কিন্তু তবুও হিউজ পপুলেশন রয়েছে, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু ডিমান্ডটা রয়েছে, ওকে, হাইব্রিড রাইস চাইছে। তারপরেরটা জাস্ট খেয়াল রাখবে যে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2022-এ ভারতের স্থান হচ্ছে 37, প্রথমে রয়েছে ডেনমার্ক। তো র্যাঙ্কিংয়ে এটুকু দেখলেই হবে ইন্ডেক্সে। এবারে আমরা নির্বাচন ও পদত্যাগে চলে আসি। এখানে একটা জায়গায় জাস্ট খেয়াল রাখবো, যেটা WBCS 2022-এর প্রিলিমিনারিতে এসেছিল, যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করলেন মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মানিক সাহা। এবারে আমরা চলে যাচ্ছি খেলাধুলোতে। তো খেলাধুলোতে কি খেয়াল রাখবে? ISSF। আচ্ছা, ISSF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন, ওকে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন, ওকে। তো এই ISSF ওয়ার্ল্ড কাপ 2022-এ 10 মিটার এয়ার রাইফেলে ইভেন্টে সোনার মেডেল জিতলো কিন্তু ভারতীয় মহিলা টিম, ইন্ডিয়ান উইমেন টিম কিন্তু সোনার মেডেল জিতেছে। নেক্সট, মালয়েশিয়াকে 2-1 গোলে পরাজিত করে এশিয়া কাপ হকি 2022 জিতেছে দক্ষিণ কোরিয়া। এটা কিন্তু খেয়াল রাখবে, দক্ষিণ কোরিয়া জিতেছে। আচ্ছা, নেক্সট এটা খেয়াল রাখবে যে মেন্স হকি এশিয়া কাপ 2022-এ ভারত কিন্তু ব্রোঞ্জের পদক জিতেছে। মেন্সের এশিয়া কাপ 2022-এ ভারত ব্রোঞ্জ পদক জিতেছে। নেক্সট পেজে দেখো, দিল্লির স্টেট আইকন হিসেবে নিযুক্ত হলেন ক্রিকেটার ইয়াশ ধুল, ওকে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যশ ধুল বা ইয়াশ ধুল, ওকে। নেক্সট, ফ্রেঞ্চ ওপেন 2022 মেন্স সিঙ্গলসে জিতেছেন কে? রাফায়েল নাডাল। উইমেন্স সিঙ্গলসে জিতেছেন কে? ইগা সিয়াটেক, পোল্যান্ডের খেলোয়াড় ইগা সিয়াটেক, আর রাফায়েল নাডাল হচ্ছেন স্পেনের খেলোয়াড়। দুটোই কিন্তু খেয়াল রাখবে যে ওনারা কোথাকার খেলোয়াড়। আচ্ছা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার মিথালি রাজ। অবসর নিয়েছিলেন, উনি আবার ফিরে আসার পরিকল্পনা করছেন, ঠিক আছে? জাস্ট দেখে রাখবে, সেজন্য জাস্ট বললাম। আচ্ছা, নেক্সট দেখো, 13 বছর বয়সে কনিষ্ঠতম কাবাডি খেলোয়াড় হিসেবে, ইয়াংগেস্ট কাবাডি প্লেয়ার হিসেবে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এ অংশ নিল কে? ঝাড়খণ্ডের ইতু মণ্ডল। তাহলে ঝাড়খণ্ডের ইতু মণ্ডল নামটা কিন্তু খেয়াল রাখবে, ওকে। আচ্ছা, পরেটাও খেয়াল রাখবে যে প্রথম ভারতীয় রেলওয়ে অফিসার হিসেবে আয়রনম্যান ট্রিয়াথলন সম্পূর্ণ করলেন শ্রেয়স জি হাসুর। অতটাও খেয়াল রাখার দরকার নেই, জাস্ট দেখে রাখো। পরেটা দেখো, প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ ফ্রান্সে যেটা হলো, সেটাতে সোনার মেডেল জিতলেন কিন্তু অভনি লেখারা। প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপ ফ্রান্সে হয়েছে, অভনি লেখারা জিতেছেন। কোথায় হয়েছে এবং কে জিতেছেন, ইম্পর্টেন্ট। নেক্সট, এই যে থাম্বির অর্থ, তামিল ভাষার অর্থ হচ্ছে ছোট ভাই। থাম্বিটা কি না, চেন্নাইতে সম্প্রতি FID ফিট চেস অলিম্পিয়াড হলো, তার ম্যাসকট হিসেবে ঘোষিত হয়েছে এই থাম্বি, যার অর্থ হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? নেক্সট, নরওয়ে চেস 2022 টাইটেল জিতলেন কে? নরওয়ের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। নরওয়ে সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি, যে বিভিন্ন প্রাইজ ওখান থেকে দেওয়া হয়, এবং নরওয়ে যে চেস 2022 টাইটেল জিতলেন নরওয়ের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। নেক্সট, শ্রীলঙ্কান ট্যুরের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ওয়ানডে ম্যাচের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? হরমনপ্রীত কৌর, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021 এই টাইটেল জিতলো হরিয়ানা।
জাস্ট হরিয়ানা। কটা জিতলো খেয়াল রাখার দরকার নেই। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এর টাইটেল জিতলো কে? হরিয়ানা। তো এই পেজ থেকে আর কিছু দরকার নেই। নেক্সট এই পেজে তোমরা দেখবে যে U17 যেটা উইমেন্স ওয়ার্ল্ড কাপ, এটা হোস্ট করবে কিন্তু ভারত। আন্ডার-17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ভারতবর্ষ। তার পরেরটা দেখবে যে সম্প্রতি খেলা থেকে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কে? উইলিয়াম পটারফিল্ড। উনি কোথাকার ক্রিকেটার যদি জিজ্ঞাসা করা হয়, উনি আয়ারল্যান্ডের ক্রিকেটার উইলিয়াম পটারফিল্ড। ঠিক আছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট বিষয়, একটা বায়োপিক। কি নাম বায়োপিকটা? না সাবাস মিঠু। এই বায়োপিকটা কার উপরে হচ্ছে? না মিথালি রাজ, ক্রিকেটার মিথালি রাজের ওপরে হচ্ছে। এবং মিথালি রাজের ভূমিকায় অভিনয় করছেন কে? তাপসি পান্নু। ঠিক আছে। আর ডিরেক্টর হচ্ছেন সৃজিত মুখার্জি। সেজন্য নামটা খেয়াল রাখবে। ঠিক আছে, সাবাস মিঠু মিথালি রাজের ওপরে। ওকে। আচ্ছা, পরেরটা একটু দেখে রাখবে যে আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে পঞ্চম সর্বোচ্চ গোল স্কোরার কে হলেন? সুনীল ছেত্রী। ওকে। নেক্সট কমনওয়েলথ গেমস চলছে তোমরা জানো 2022-এ। তো ওটা কমপ্লিট হলে আমরা তার প্রাইজ রিলেটেড বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো কমনওয়েলথ গেমস 2022-এর জন্য ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে কে নিযুক্ত হলেন? না সবিতা পুনিয়া নিযুক্ত হয়েছেন। ওকে। নেক্সট এদিকে দেখো, মুম্বাইকে 6 উইকেটে পরাজিত করে প্রথমবার রঞ্জি ট্রফি কে জিতলো 2022-এ? মধ্যপ্রদেশ। তাহলে ইম্পর্টেন্ট। তাহলে 2022 রঞ্জি ট্রফি জিতলো মধ্যপ্রদেশ, প্রথমবার জিতেছে, তো সেজন্য ইম্পর্টেন্ট। নেক্সট লাস্ট ওয়ান খেলাধুলো থেকে এই জুন মাসের রেসপেক্টে, না 200 মিটার দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম দৌড়বিদকে রানার হচ্ছেন ধনলক্ষ্মী শেখর। ওকে, বাস, আর কিছু দরকার নেই। এটা জাস্ট দেখে রাখলেই হবে, আর কিছু দেখার দরকার নেই। সামরিক মহড়াতে একটা জায়গায় জাস্ট খেয়াল রাখবে, দ্য ফার্স্ট ওয়ান যেটা আছে, লাস্ট ওয়ানটা ছাড়ো, ফার্স্ট ওয়ান। আমরা কি জানি বাংলাদেশের সাথে ভারতের মৈত্রী সেতু রয়েছে। তার মানে কি একটা সম্প্রীতির বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, আবহাওয়া। তো সম্প্রীতি এক্স মানে 10। হ্যাঁ, তো বাংলাদেশের মিলিটারির সাথে সম্প্রীতি এক্স নামে একটা সেনা অনুশীলন শুরু করেছে কে? ভারত। তাহলে ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে সম্প্রীতি 10 নামে সামরিক মহড়া। নেক্সট টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে বই ও লেখক, বিভিন্ন বুকস অ্যান্ড অথর সম্পর্কে। এখানে আমরা দুটো বই সম্পর্কে জানলেই চলবে। প্রথমে যেটা রয়েছে কনক রেলে, উনি কোন নাচের সাথে যুক্ত? উনি মোহিনী আট্টমের সাথে যুক্ত বেসিক্যালি। তো ওনার উপরে একটা অটোবায়োগ্রাফি নিজের সম্পর্কে লিখেছেন, মি অ্যান্ড মাই মোহিনী আট্টম। তাহলে এটা কার লেখা? কনক রেলের লেখা। এটা খেয়াল রাখবে। এবং কি খেয়াল রাখবে যে আষ্টাং যোগা যেটা বইটা লিখেছেন ডক্টর সনু ফোগাট। বাস, আর কিছু দরকার নেই। এবারে আমরা চলে আসছি স্কিম এবং ক্যাম্পেইনের ক্ষেত্রে। প্রথমটা খেয়াল রাখবে যে গর্ভবতী মহিলাদের জন্য আঁচল নামে একটা হেলথ কেয়ার স্কিম লঞ্চ করেছে রাজস্থান, আঁচল নামে। ঠিক আছে। নেক্সটও ইম্পর্টেন্ট, শ্রেষ্ঠা নামে একটা স্কিম, এটা লঞ্চ করেছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার। কিসের জন্য? না তফসিলি জাতির মেধাবী শিক্ষার্থীদের জন্য। ওকে, শ্রেষ্ঠা বলে স্কিম। বাস, আর এখানে সেরকম কিছু দরকার নেই। আমরা ডান দিকের পেজে চলে যাব। দেখো, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, উনি সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য 15 লাখ টাকা দুর্ঘটনা জীবন বিমার ঘোষণা করলেন। ওকে, মনোজ সিনহা, যিনি কিনা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন। নেক্সট দেখো, মিত্র প্রজেক্ট। এই মিত্র প্রজেক্টটা এটা লঞ্চ করেছে কিন্তু কেরালা রাজ্য সরকার। একটু খেয়াল রাখবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট বিষয় আরও, না ভারত গৌরব স্কিমের আন্ডারে একটা প্রাইভেট ট্রেন সার্ভিস চালু হচ্ছে। কোথা থেকে কোথায়? না ভারতের প্রথম প্রাইভেট ট্রেন সার্ভিস ফ্রম কোয়েম্বাটুর থেকে সিরদি অবধি, ভারত গৌরব স্কিমের আন্ডারে ভারতের প্রথম প্রাইভেট ট্রেন সার্ভিস। ঠিক আছে। নেক্সট তোমরা খেয়াল রাখবে বালিকা পঞ্চায়েত। ভারতে প্রথম রাজ্য হিসেবে বালিকা পঞ্চায়েত নামে ইনিশিয়েটিভ লঞ্চ করেছে গুজরাট, বালিকা পঞ্চায়েত। ওকে। আচ্ছা, এই যে হিউম্যান ট্রাফিকিং হয়, সেরকম উইমেন্স ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং হয়, মানে পাচার হয়। তো তার জন্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স অনেক কিছু অপারেশন নিয়েছে, অপারেশন আহার থেকে শুরু করে আরও অনেক অপারেশন, তাই তো? সেরকমই এবারে রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ মহিলা সুরক্ষা বলে একটা অপারেশন নিয়ে এসছে, যার মাধ্যমে 150 জন মহিলা এবং বালিকাকে উদ্ধার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি মুখ্যমন্ত্রী মাতৃ যোজনা, এটা লঞ্চ করেছে গুজরাট রাজ্য সরকার। জাস্ট দেখে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। পরেরটা দেখো, 36তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে
ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আবার বলছি ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, এই স্কিমটা বাস্তবায়ন করেছে কিন্তু আসাম। ওকে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর লাস্ট ওয়ান, এই স্কিম ক্যাম্পেইন থেকে না তীর্থযাত্রীদের জন্য কাশী যাত্রা স্কিম লঞ্চ করেছে কর্ণাটক সরকার। ওকে, আচ্ছা, এবারে আমরা নেক্সট টপিকে আসছি, ব্যাংক এবং অর্থনীতি। প্রথমেরটা দেখে রাখবে যে প্রত্যেক মাসে তো চেঞ্জ হয়, তো এই মে মাসের রেসপেক্টে লাস্ট জুনের আগে কি ছিল, মে মাস, তো মে মাসে টোটাল জিএসটির পরিমাণ কত ছিল, কালেক্টেড জিএসটি ছিল 1.41 লক্ষ কোটি টাকা, 1.41 লক্ষ কোটি টাকা। ওকে, চলো নেক্সট পেজে আমরা দেখব যে ব্যাংকিং মেটাভার্স, খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রথম ব্যাংকিং মেটাভার্স কি, তার নাম হচ্ছে কিয়াভার্স। তো এটা লঞ্চ করেছে kia.ai, ঠিক আছে। তো ভারতের প্রথম ব্যাংকিং মেটাভার্স হচ্ছে কিয়াভার্স, এখানে একটা স্টার মার্কস দিয়ে রাখবে, ঠিক আছে, কিয়াভার্স। নেক্সট এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন, আলোক কুমার চৌধুরী। ওকে, পরেরটা খুব ইম্পর্টেন্ট, রেপো রেট। রিজার্ভ ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেয়, দ্যাট ইজ রেপো রেট, তাই তো। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট 4.40 থেকে বাড়িয়ে 4.90% করেছে। তাহলে বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট কত, 4.90%, ঠিক আছে। নেক্সট, 2021 সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা করা টাকার পরিমাণ 30,000 কোটি টাকা। বাস, এই গেল ব্যাংক এবং অর্থনীতি। এবারে আসছি আমরা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে। তো বিজ্ঞান ও প্রযুক্তি দেখো, পরম অনন্তা নামে সুপার কম্পিউটারটি ইনস্টল করা হলো কোথায়, আইআইটি গান্ধীনগরে। নেক্সট, ভারতের প্রথম ইন্ডিয়া পোস্টে পার্সেল ড্রোনের মাধ্যমে ডেলিভার করছে কে, গুজরাট। ভারতের প্রথম ইন্ডিয়া পোস্ট এর পার্সেল ড্রোনের মাধ্যমে ডেলিভার করছে গুজরাট, ঠিক আছে। নেক্সট খেয়াল রাখবে, এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম লিকুইড মিলার টেলিস্কোপ ইনস্টল করা হলো কোথায়, উত্তরাখণ্ডের দেবস্থলে, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম আর ভারতের প্রথম লিকুইড মিরার টেলিস্কোপ, ওটা কোথায় ইনস্টল করা হলো, উত্তরাখণ্ডের দেবস্থলে। ওকে, নেক্সট এপাশে আমরা দেখব দীর্ঘ 27 বছর পর ইন্টারনেট এক্সপ্লোরার নামে ব্রাউজারটি কিন্তু বন্ধ করলো মাইক্রোসফট। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, দীর্ঘ 27 বছর পর মাইক্রোসফটের একটা ব্রাউজার কি ইন্টারনেট এক্সপ্লোরার, সেটা কিন্তু মাইক্রোসফট বন্ধ করেছে। নেক্সট, 2028 সালের মধ্যে মহাকাশে সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু চীন। 2028 সালের মধ্যে, সালটা ইম্পর্টেন্ট, 2028। নেক্সট, সম্প্রতি নুরি নামে প্রথম দেশীয় রকেট লঞ্চ করা হলো কোথায়, না দক্ষিণ কোরিয়া এটা লঞ্চ করেছে নুরি নামে। হ্যাঁ, পরেরটা ইম্পর্টেন্ট, বিশ্বের মধ্যে সব থেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম যুক্ত রেল স্টেশন কোনটা হলো, না ব্যান্ডেল রেলওয়ে স্টেশন। ওকে, বিশ্বের মধ্যে সব থেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম যুক্ত রেলওয়ে স্টেশন। ওকে, নেক্সট আমরা পরের পেজে যাই, এই পেজে আর দরকার নেই, আমরা হোস্টে যাই। হোস্ট পরের টপিক, প্রথমেই দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেম 2021, এটা হোস্ট করেছে হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানার পাঁচকুলায় হয়েছে, এটা খেয়াল রাখবে। নেক্সট, ইজিপ্ট 8 নম্বর যে গ্লোবাল কনফারেন্স অফ ইয়াং পার্লামেন্টারিয়ানস এটা হোস্ট করলো, 8তম 8ম যেটা, সেটা কিন্তু ইজিপ্ট হোস্ট করেছে। আচ্ছা, 47তম যে জম্মু কাশ্মীর জিএসটি কাউন্সিলের মিটিং, সেটা কিন্তু জম্মু কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হবে। 47তম জিএসটি কাউন্সিলের মিটিং হবে কোথায়, জম্মু কাশ্মীরে। নেক্সট, 14তম ব্রিক্স সম্মেলন, ব্রিক্স সামিট, এটা হোস্ট করবে কি, চীনের রাজধানী বেইজিং। ব্রিক্সের কান্ট্রিগুলো তোমরা আমাকে জানাবে, ব্রিক্সের মেম্বার কান্ট্রি কি কি, BRICS নামের মধ্যেই আছে, ঠিক আছে। যেমন আই ফর ইন্ডিয়া একটা বলে দিয়েছি, সি ফর চায়না, বাস বাকিগুলো তোমরা জানাও। নেক্সট খেয়াল রাখবে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটা হোস্ট করবে আমেরিকা, কানাডা আর মেক্সিকো। ওকে, নেক্সট 2023 G20 সামিট হোস্ট করবে ভারতের ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর। নেক্সট, জাতীয় মিলেট সম্মেলন এটা অনুষ্ঠিত হলো কোথায়, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মিলেট সম্মেলন। আমরা ওশেনটা পড়লাম, এবারে দেখো ইউনাইটেড নেশনস ওশেন কনফারেন্স 2022, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে পর্তুগালে। ওকে, তো হোস্ট থেকে এগুলো দেখলেই চলবে। অ্যাপ পোর্টাল থেকে কি দেখবে, দুটো জিনিস দেখবে, তিনটে জিনিস খেয়াল রাখবে। প্রথমে তো আয়ু মানে স্বাস্থ্য সংক্রান্ত, বুঝতেই পারছো।
তো এই স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপটা লঞ্চ করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, মানে কর্ণাটক গভর্নমেন্ট লঞ্চ করেছে। ওকে, নেক্সট ACB 14400, ACB 14400 নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কিন্তু অন্ধ্রপ্রদেশ। এই ডিজিটটা খেয়াল রাখবে, ACB 14400। ওকে, আর হারিয়ে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট, হারিয়ে যাওয়া শিশুদের খোঁজার জন্য অ্যালার্ট নামে একটা ফিচার লঞ্চ করেছে কিন্তু ইনস্টাগ্রাম। অ্যালার্ট, যেমন ইনস্টাগ্রাম সম্প্রতি কিছুদিন আগেই ইউথ জেনারেশন যাতে ইনস্টাগ্রাম থেকে ব্রেক নেয়, অবসর নেয়, সেজন্য টেক আ ব্রেক বলে ক্যাম্পেইন লঞ্চ করেছিল। তো সম্প্রতি অ্যালার্ট বলে একটা স্কিম লঞ্চ করেছে ইনস্টাগ্রাম। ঠিক আছে, এবারে আমরা প্রয়াণে আসি। প্রয়াণ, প্রথমেই দেখো কে কৃষ্ণ কুমার কুন্নাথ, ফুল ফর্ম নামটা এনার খেয়াল রাখবে। ইনি 53 বছর বয়সে মারা গেছেন। কত বছর বয়সে মারা গেছেন এটা খেয়াল রাখবে। তার সাথে তোমরা একটু জাস্ট গুগল করে নেবে যে কত তারিখে, তারিখটা একটু নোট ডাউন করে নেবে। আমার ঠিক খেয়াল পড়ছে না, তো তারিখটা একটু নোট ডাউন করে নেবে। নেক্সট আরেকটা জায়গা খেয়াল রাখবে যে সম্প্রতি 69 বছর বয়সে মারা গেলেন এশিয়ান গেমসের সোনাজয়ী প্রাক্তন লং ডিস্টেন্স রানার হরিচাঁদ, উনি মারা গেছেন। ঠিক আছে, তাহলে প্রয়াণ সম্পর্কে, এনাদের দুজনের সম্পর্কে পড়লেই হবে এই জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে। এবারে আমরা আন্তর্জাতিক বিবিধ বিষয় সম্পর্কে একটু দেখে নিই কি কি আছে, ইম্পর্টেন্ট বিষয় আছে। দেখো, প্রথমেই সম্প্রতি বাংলাদেশ আর ভারতের মধ্যে মিতালি এক্সপ্রেস নামে নতুন প্যাসেঞ্জার ট্রেন কিন্তু চালু করা হলো। তাহলে মিতালি এক্সপ্রেস চালু হলো কোন কোন দেশের মধ্যে? না, ভারত আর বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, তো এটা কোন কোন জায়গাকে কানেক্ট করবে? নিউ জলপাইগুড়ি টু ঢাকা, নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা অবধি মিতালি এক্সপ্রেস, ভারত বাংলাদেশ। ওকে, নেক্সট ইউনাইটেড আরব এমিরেটস মানে সংযুক্ত আরব আমিরাত বা আরব আমির শাহী প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপরে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট ইজ MOU, মৌ চুক্তি স্বাক্ষর করলো ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েলের সাথে ইউনাইটেড আরব এমিরেটস প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপরে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। পরেরটা খুব ইম্পর্টেন্ট, ইউনিসেফের কোভ্যাক্স যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় সব থেকে বেশি করোনা ভ্যাকসিন কে পেয়েছে? না, বাংলাদেশ পেয়েছে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রেখো। নেক্সট, সম্প্রতি ইঁদুরের দেহে করোনা ভাইরাসের সন্ধান পেল সুইডেনের বিজ্ঞানীরা। তার আগেটা একটু ইম্পর্টেন্ট, দেখো, শার্ক উপসাগরে বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেল কিন্তু অস্ট্রেলিয়ান গবেষকরা। ওকে, নেক্সট, সম্প্রতি তুর্কি তাদের দেশের নাম তুর্কি থেকে পরিবর্তন করে কি রাখলো? টার্কিয়ে রাখলো। ওকে, আইটা যোগ হয়েছে, তুর্কিয়ে রেখেছে। ওকে, ERY এর রিপ্লেসমেন্ট হয়েছে, তুর্কিয়ে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখনো পর্যন্ত চাঁদে সর্বাধিক নিখুঁত ম্যাপ তৈরি করলো কিন্তু চায়না, দেখে রাখবে। আচ্ছা, এইটা দেখো, মানবিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কা কি হয়েছে? ডিফল্টার হয়েছে, ইনফ্লেশন হিউজ পরিমাণে ওখানে হয়েছে, মুদ্রাস্ফীতি। তো সে কারণে শ্রীলঙ্কাকে $48 মিলিয়ন দিচ্ছে জাতিসংঘ। ওকে, নেক্সট, বিশ্বে প্রথম ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য রাইট টু রিপেয়ার আইন পাশ করলো কিন্তু আমেরিকা। 2029 সালে শুক্র গ্রহের উদ্দেশ্যে দা ভিঞ্চি মিশন, ইম্পর্টেন্ট মিশন, এই ইম্পর্টেন্ট মিশনটা কিন্তু লঞ্চ করবে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2029 সালে। ওকে, নেক্সট, সম্প্রতি গাঁজা চাষকে বৈধ মানে ভ্যালিড লিগাল হিসেবে ঘোষণা করেছে আবার থাইল্যান্ড রাজ্য সরকার। অবস্থা দেখো। নেক্সট, সম্প্রতি আমের রপ্তানি বৃদ্ধি করতে বাহরাইনে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2022 উদ্বোধন করলো ভারত। আর তার আগেটা একটু দেখে রাখবি যে 2035 সাল থেকে নতুন ডিজেল এবং পেট্রোল চালিত যে গাড়ি তার বিক্রি, তার যে সেলিং সেটা কিন্তু ব্যান করতে চলেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ওকে, আচ্ছা, বিশ্বে প্রথম দেশ হিসেবে প্রতিটা সিগারেটে লিখিত ওয়ার্নিং প্রণয়ন করলো কানাডা। ওকে, নেক্সট, সম্প্রতি শ্রীলঙ্কাকে $50 মিলিয়ন অর্থনৈতিক সহায়তা দিল অস্ট্রেলিয়া, $50 মিলিয়ন। নেক্সট, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের মাছ পাওয়া গেল কোথায়? না, কম্বোডিয়ার মেকং নদীতে। এটা একটা শঙ্কর মাছ। ওকে, যার ওয়েট হচ্ছে 300 কেজি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে খালি চোখে দৃশ্যমান বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া কোথায় আবিষ্কৃত হলো? ফ্রান্সের কোন আইল্যান্ডে? না,
গুয়াডেলিপ আইল্যান্ডে। নামটা খেয়াল রাখবে, আইল্যান্ডের নাম, দেশের নাম, এবং এই ব্যাকটেরিয়াটার দৈর্ঘ্য কত, প্রায় 1 সেন্টিমিটার। তাহলে খালি চোখে তো দেখা যাবেই। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এবং কন্ট্রোভার্সিয়াল ইস্যু এখন যেটা চলছে না, আমেরিকান সুপ্রিম কোর্ট গর্ভপাত মানে অ্যাবর্শনের যে অধিকার, রাইট টু অ্যাবর্শন, সেটাকে কিন্তু ব্যান করে দিয়েছে। ওকে, তো এই নিয়ে বিভিন্ন প্রোটেস্টও চলছে, তোমরা একটু দেখে নিতে পারো বিষয়টা। ওকে, আর পদ্মা ব্রিজ তোমরা জানো যে বাংলাদেশে উদ্বোধন করা হলো, 6.1 কিমি লেন্থ এর। 6.1 কিমি লেন্থ আমি মার্ক করে দিলাম, লেন্থটা খেয়াল রেখো। এটা একটা ফেজ গেল। আরেকটা ফেজ হচ্ছে আন্তর্জাতিক বিবিধের। চলো আমরা দেখে নিই। না, ভারতের জাতীয় পতাকা এবার থেকে মেশিনের দ্বারা তৈরি হবে এবং পলিয়েস্টার কাপড় দ্বারা তৈরি করার কথা কিন্তু ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি জাত ভিত্তিক জনগণনা শুরু করেছে বিহার সরকার। জাত ভিত্তিক জনগণনা। ওকে, আচ্ছা, দিল্লি সরকার সম্প্রতি কি ঘোষণা করেছে বলো তো? হরিজন বলে একটা রাস্তা আছে এবং একটা কলোনি আছে দিল্লিতে, তো তার নামটা চেঞ্জ করে বাবা সাহেব আম্বেদকর নাম রাখার জন্য কিন্তু ঘোষণা করেছে দিল্লি সরকার। ঠিক আছে, হরিজন থেকে বাবা সাহেব আম্বেদকর এই নামটা। আচ্ছা, এপাশে দেখো, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে PM শ্রী স্কুল বলে একটা মডেল স্কুল খুলতে চলেছে কেন্দ্র। আর তোমরা কি জানো যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল, রাজ্য পশু কি? ফিশিং ক্যাট, মেছো বিড়াল। তো মেছো বিড়াল নিয়ে একটা রিসার্চ বা সমীক্ষা বলতে পারি আমরা, সেই সমীক্ষা কাউন্টিং আর কি করলো বিশ্বে প্রথম উড়িষ্যার চিল্কা হ্রদে কিন্তু এই কাউন্টিংটা প্রথম হলো। ঠিক আছে, বিশ্বের মধ্যে প্রথম। নেক্সট, সম্প্রতি সিকিমের স্টেট বাটারফ্লাই, ইম্পর্টেন্ট, সম্প্রতি সিকিমের স্টেট বাটারফ্লাই হিসেবে ঘোষিত হলো একটা প্রজাতি, যে প্রজাতিটার নাম কি না ব্লু ডিউক। ব্লু ডিউক বলে প্রজাতি। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করবে যে কুম্ভ T34 নামে পুরুষ বাঘটা, যেটা কিন্তু রাজস্থানের রণথম্বোর ন্যাশনাল পার্কে ছিল, সেটা মারা গেছে। প্রশ্ন আসে যে রণথম্বোর ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে। তো সেই রেসপেক্টে খেয়াল রাখবে যে এখানে একটা মেল টাইগার ছিল, কুম্ভ T34 এর নাম, এটা কিন্তু মারা গেছে রিসেন্টলি। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। দেখো, ভারতের প্রথম রাজ্য হিসেবে ড্রোন পলিসির অনুমোদন দিল কিন্তু হিমাচল প্রদেশ। ভারতের প্রথম রাজ্য হিসেবে ড্রোন পলিসির অনুমোদন দিল হিমাচল প্রদেশ। ওকে, নেক্সট, 5 দিনে 75 কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়ক বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা না, হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া 5 দিনে কত কিলোমিটার দীর্ঘ রাস্তা বানিয়েছে? না 75 কিলোমিটার দীর্ঘ রাস্তা বানিয়েছে। নেক্সট, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে 12টা আর নাম্বিয়া থেকে 8টা চিতাবাঘ কেনার জন্য মৌ চুক্তি স্বাক্ষর করেছে ভারত। 12টা দক্ষিণ আফ্রিকা থেকে, 8টা নাম্বিয়া থেকে। ওকে, নেক্সট, ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন গগনযান লঞ্চ করা হবে কোথায়, মানে কত সালে? না 2023 সালে। 2023 সালে। ওকে, নেক্সট, পলিভার্সিটি নামে এডুকেশনাল মেটাভার্স লঞ্চ করলো কিন্তু ভারত। তাহলে ভারত যে এডুকেশনাল মেটাভার্স লঞ্চ করেছে তার নাম কি? তার নাম হচ্ছে পলিভার্সিটি। ওকে, নেক্সট, 8000 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন 5টি পর্বতশৃঙ্গ জয়কারী প্রথম মহিলা কে হলেন? না মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে। এরা নামটা খেয়াল রাখবে। 8000 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন 5টি শৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা হলেন মহারাষ্ট্রের প্রিয়াঙ্কা মোহিতে। ওকে, নেক্সট, সম্প্রতি নতুন 12টি কনজারভেশন রিজার্ভস এবং 3টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অভয়ারণ্য, বন্যপ্রাণী অভয়ারণ্য তৈরি করা হলো কোথায়? মহারাষ্ট্রে। কনজারভেশন রিজার্ভ কটা? 12টা, আর বন্যপ্রাণী অভয়ারণ্য, দ্যাট ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হচ্ছে 3টে। ঠিক আছে, আচ্ছা, বন্দিপুর টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। তো এই কর্ণাটকে সম্প্রতি, মানে বন্দিপুর টাইগার রিজার্ভে সম্প্রতি একটা হাতি ছিল, যেটার নাম মিস্টার কাবিনী। এটা এশিয়ার সব থেকে লম্বা দাঁতওয়ালা হাতি, যে নাম হচ্ছে ভোগেশ্বরা। ঠিক আছে, পরিচিত ছিল এটা মিস্টার কাবিনী নামে, নাম ভোগেশ্বরা দেওয়া হয়েছিল হাতিটার। তো এই হাতিটা কিন্তু মারা গেছে, কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভে ছিল। ওকে, নেক্সট, এটা আমরা আগেই পড়েছি যে স্টিল ওয়েস্ট থেকে যে রোড তৈরি হচ্ছে, ভারতে প্রথম শিল্পজাত স্টিল বর্জ্য থেকে রাস্তা তৈরি হলো কোথায়? গুজরাটের সুরাটে। ওকে, আচ্ছা, তোমরা অগ্নিপথ স্কিমের কথা জানো। তো
তো অগ্নিপথ স্কিমের আওতায় নির্বাচিত সেনাদের কি নামে ডাকা হবে? অগ্নিবীর। তো এই রিলেটেড ইনফরমেশন তোমরা পড়ে নেবে, এবং তোমরা যদি চাও যে এই রিলেটেড ক্লাস একটা নিয়ে আসো তো আমাকে একটু জানিও কমেন্ট বক্সে, কেমন? নেক্সট, সরকারি বিদ্যালয়ে শিক্ষার জন্য বাইজুস কোম্পানির সাথে এমওইউ সাইন করলো কি অন্ধ্রপ্রদেশ সরকার? জাস্ট দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট নয়। ওকে, তারপরেটাও খুব বেশি ইম্পর্টেন্ট নয়, দেখে রাখবে যে সম্প্রতি নরেন্দ্র মোদী, মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিউ দিল্লিতে নতুন বাণিজ্য ভবনের উদ্বোধন করলেন। ওকে, তারপরেরটা ইম্পর্টেন্ট, ভারতের প্রথম এয়ারপোর্ট হিসেবে সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি, পুনর্নবীকরণযোগ্য এই শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে কোন এয়ারপোর্ট? না দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, রিনিউয়েবল এনার্জি দ্বারা ভারতের প্রথম এয়ারপোর্ট পরিচালিত হচ্ছে। আর ভারতের প্রথম এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির মহিলা ব্যাচের পরীক্ষার প্রথম স্থানাধিকারীকে হরিয়ানার 19 বছর বয়সী শানান ঢাকা। ওকে, নেক্সট, প্রথম ভারতীয় হিসেবে অক্সিজেন ছাড়াই নেপালের মাউন্ট অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন লাদাখের স্কালজাং রিগজিন প্রথম ভারতীয় হিসেবে অক্সিজেন ছাড়াই নেপালের মাউন্ট অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন। এবারে দেখো, ভারতের প্রথম রাজ্য হিসেবে পাখিদের রেড লিস্ট বানাচ্ছে কোন রাজ্য? না কেরালা। মানে বিপন্ন প্রজাতি বিভিন্ন এইভাবে লিস্ট করা হচ্ছে, তো কেরালা কিন্তু ভারতের প্রথম রাজ্য হিসেবে পাখিদের রেড লিস্ট বানাচ্ছে। ওকে, আর লাস্ট ওয়ান এই রেসপেক্টে, না ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের পর ইউরেনিয়াম খনন করতে চলল না রাজস্থান। ঠিক আছে, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের পর ইউরেনিয়াম খনন করতে চলা তৃতীয় রাজ্য কিন্তু রাজস্থান। তো এখানেই তোমাদের কমপ্লিট হয়ে গেল জুন মাস 2022-এর রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। এর পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর বারবারই বলে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করলে কিন্তু এটা মাথায় থেকে যাবে। ঠিক আছে, তো আপকামিং যেগুলো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেগুলো পেয়ে যাবে, আর যেগুলো ডিউ রয়েছে সেগুলো আস্তে আস্তে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, চলো সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার। এন্ড করলাম, আজ অবধি থাকলো, টাটা।